নমস্কার প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আজ আমাদের আলোচনা এখন এই মুহূর্তে সেটা হলো কাশ্মীরের পহেলগাঁওয়ে যে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড হয়েছে। আপনারা জানেন যে গণহত্যা হয়েছে। সেই গণহত্যায় সেখানকার এখন একটা বড় সন্দেহ করা হচ্ছে যে বাইরের সন্ত্রাসীরা তো তারা ছিলই, তাদের মধ্যে স্থানীয় সন্ত্রাসীরাও তার মধ্যে অংশ নিয়েছিল কিনা, এবং একটা স্থানীয়দের বিরাট সংখ্যক একটা মানুষকে তাদেরকে গ্রেপ্তার করে নয় কিন্তু তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দেখুন, একটা সন্ত্রাসবাদী কর্মকাণ্ড ঘটলে এই ধরনের জিজ্ঞাসাবাদ সেটা হতেই থাকবে। একটা সাধারণ খুন হলে যেখানে জিজ্ঞাসাবাদ হয়, এখানে তো বেশ কিছু মানুষকে হত্যা করা হয়েছে এবং তার জন্যে একটা বড় সংখ্যক স্থানীয় মানুষকে এবং বিভিন্ন ধরনের সমস্ত দিক দিয়ে আমাদের যারা নিরাপত্তা এবং রক্ষী এবং যারা তারা তাদের এনআইএ তারা তাদেরকে করছেন, তারা যে তাদের মধ্যে জিজ্ঞাসাবাদ করছেন, এটা খুব স্বাভাবিক। কিন্তু প্রশ্নটা হচ্ছে আজকে আমরা এখানে এই আলোচনার মধ্যে দেখব যে এখানে সত্যিই কাশ্মীরের স্থানীয় মানুষরা তারা কতটা এর মধ্যে যুক্ত থাকার সম্ভাবনা আছে, তারা কি সন্ত্রাসবাদের দিকে আবার নাম লাগিয়েছে নাকি কিসের জন্যে তারা আজকে এই সন্ত্রাসটা ঘটলো এবং কারা এর জন্য দায়ী। দেখুন, কাশ্মীরে যখন শান্তিকে বেছে নিয়ে এগিয়ে চলার, উন্নতির দিকে পথে চলার যখন ঠিক হচ্ছে, মানুষ এগিয়ে চলেছে, তখন হয়েছে পহেলগাঁও হামলা। এই হামলার মূল চক্রী পাকিস্তান সেনাবাহিনী, এটাও আজকে সারা পৃথিবী মেনে নিয়েছে। সারা পৃথিবী হতাশায় এই কাজ করেছে। তারা করেছে কেন এই কাজ? হতাশায় করেছে। হতাশা কিসের জন্যে? কারণ এই অঞ্চলের অগ্রগতিকে ব্যাহত করার জন্যে প্রক্সির মাধ্যমে তারা এতদিন সন্ত্রাস চালিয়েছে, নানা রকম করেছে। 370 ধারা বাতিল হয়নি, তার ফলে তার সুবিধা নিয়েছে, নানা রকম কারণে এসবগুলো করেছে তারা, এবং কাশ্মীরকে উত্তক্ত করে রেখেছে। সেই উত্তক্ত ভাবটা চলে গিয়ে কাশ্মীর ক্রমশ শান্তির পথে, সমৃদ্ধির পথে এগিয়ে চলছিল। এটা পাকিস্তানের সহ্য হয়নি, এবং পাকিস্তানের সহ্য হয়নি বলেই তারা এই কাণ্ডটি ঘটিয়েছে। প্রথমে কাণ্ডটা ছোট্ট করে বলিনি। গত 22 এপ্রিল দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বাইসারান উপত্যকায় সেখানে মর্মান্তিক সন্ত্রাসবাদী হামলায় 26 জন নিরীহ পর্যটক নিহত হয়েছেন। তাদেরকে ধর্ম জিজ্ঞেস হয়েছে, ধর্ম সম্পর্কে যখন নিশ্চিত হয়েছে যে তারা কেউ মুসলিম নয়, তখন তাদেরকে হত্যা করা হয়েছে। তো এর ফলে আরও অনেকে 26 জন মারা গেছে, আরও অনেকে আহত হয়েছে। লস্কর-ই তৈবা বা এলইটির সঙ্গে যুক্ত একটি প্রক্সি সংগঠন রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ এই সন্ত্রাসবাদী হামলার দায় স্বীকার করেছে। এই ঘটনা নিয়ে নানান বিশ্লেষক নানান কথা বলছেন। কেউ বলছেন 370 ধারা বাতিলের পর সরকার তো খুব বড় মুখ করে বলেছে কাশ্মীর শান্ত হয়েছে, তাহলে কাশ্মীর শান্ত হলে সেই কাশ্মীরের এই অবস্থা কেন? তারা এটা ভুলে যান যে ইসরায়েল অত্যন্ত সুরক্ষিত তাদের অঞ্চল নিয়ে থাকে, তারা অত্যন্ত সুরক্ষিত থাকে এবং তাদের নিজেদের এলাকায় তারা শান্তি রাখার জন্য প্রচুর ব্যবস্থা করে। তা সত্ত্বেও 7ই অক্টোবর 2023-এ ওই ঘটনা ঘটেছিল, ওই যে হামাস এসে তাদেরকে করেছিল। তো সন্ত্রাসবাদী কাজকর্ম একটা হলেই যে সেটা শান্তি শৃঙ্খলার কিছু নেই, এইটা প্রমাণ হয় না। কেউ বলছেন আবার কাশ্মীরি মুসলমানরা আজকে এই হত্যাকাণ্ডের পরে তারা অনেক ভালো সাজার চেষ্টা করছেন, কারণ তারা নানা জায়গায় মিছিল মিটিং করছেন, সন্ত্রাসের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান তুলছেন। এইটাই এখন অনেকে বলছেন এগুলো নাকি তারা ভালো সাজার অভিনয়। কিন্তু তারা আবার বলছেন যে এটা নাকি সবাই ভেতরে ভেতরে এখনও পাকিস্তানের এবং এখনও তাদের হিন্দু বিরোধী। এইটাই হচ্ছে তাদের বক্তব্য। কারণ আপনারা জানেন যে 1990 সালে কাশ্মীর থেকে, ঘাঁটি থেকে, উপত্যকা থেকে হিন্দুদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছিল। সুতরাং এই কথাটা তারা বলছে যে এইটাই। এতে আবার এই যে ঘটনা ঘটেছে, অনেকেই আনন্দও পাচ্ছেন যে 370 ধারা বাতিল হওয়ার পরে তারপরে সরকার যে নিদান বা ওষুধ দিতে চেয়েছিল কাশ্মীরিদেরকে, সেই ওষুধ ব্যর্থ হয়েছে এইভাবে। কিন্তু সত্যি কি তাই? কাশ্মীরের মুসলমানদের মধ্যে কি কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না? কোনো নতুন ভাবনা কি তাদের মধ্যে আসেনি? এই বিষয়টি নিয়ে এখনকার আলোচনা। দেখুন, 2019 সালের ফেব্রুয়ারি মাসে পুলওয়ামায়
40 জন সিআরপিএফ আমাদের সেনা তাদেরকে হত্যা, তারা মারা গিয়েছিল। একটি তাদের যে সমস্ত গাড়িতে যাচ্ছিল সেগুলো ব্লাস্ট ঘটিয়ে তারপরে তাদেরকে হত্যা করা হয়। এবছরের 22শে এপ্রিল সেই ঘটনার পর এই 22শে এপ্রিল যা ঘটল এটা ভয়াবহতম ঘটনা। এই মর্মান্তিক ঘটনাটা দেশ জুড়ে সমস্ত মানুষকে তাদেরকে উদ্বেলিত করেছে। মানুষ তারা বলছে যে এই বর্বর ঘটনার বিরুদ্ধে সকল ধর্ম ও পরিচয় নির্বিশেষে কাশ্মীরিদেরও ঐক্যবদ্ধ করেছে এবং সবাই চাইছে যে এই ঘটনার উপযুক্ত শাস্তি, যারা পারপেট্রেটার, যারা এটা করেছে তারা তার শাস্তিটা পাক। এবং এই অঞ্চলে মানুষ তারা সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের মানে ঘাঁটির উপত্যকার মানুষরা তারা কর্মকাণ্ডের এই সন্ত্রাসবাদী কাজের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে। উপত্যকার মনে রাখবেন এই নিন্দা, এটা কিন্তু আমরা সমতলে দেখি কোনো ঘটনা ঘটলে তার খুব নিন্দা ওঠে, এটা কিন্তু উপত্যকায় কিন্তু এই নিন্দা দেখা যায় না, সহজে দেখা যায় না। উপত্যকার 35 বছরের হিংসাত্মক ও সন্ত্রাসবাদের ইতিহাসের মধ্যে এই প্রথম মানুষ দল বেঁধে বাইরে বেরিয়ে এসছে, তারা সন্ত্রাসবাদের নিন্দা জানিয়েছে, বিক্ষোভে ফেটে পড়েছে, পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান দিয়েছে। এবং এই জন্যেই হচ্ছে আজকে না যারা নিহত তাদের জন্য তারা শোক প্রকাশ করেছে, ক্যান্ডেল মার্চ করেছে। এই হামলা করেছে কারা? সবাই জানেন পাকিস্তান প্রেরিত সন্ত্রাসীরা এই হামলা করেছে, কিন্তু কেন করেছে সেটা নিয়ে আবার অনেক নানা রকম মতামত দিচ্ছেন। কেউ কেউ বলছেন যে 370 ধারা বাতিলের প্রায় 6 বছর পর 370 ধারা বাতিলের তার জন্যই নাকি এই ঘটনা ঘটেছে। তাহলে একটা প্রশ্ন আসে যে এই 70 ধারা 370 ধারা এবং 35-এ তারা বাতিল হয়েছে তো 2019 সালে, তাহলে 6 বছর পর হঠাৎ কেন এই হামলা করলো কারা? কাশ্মীরের তার কারণ হচ্ছে এটা আদতেই এটা কোনো কারণ নয়। আসলে কাশ্মীরের কাশ্মীর যে ক্রমশ শান্ত হয়ে উঠছে এবং শান্তির পথে এগিয়ে যাচ্ছে, এটা পাকিস্তান কোনোদিন মানতে পারে না, মানতে পারেনি আগে, ভবিষ্যতেও পারবে না কি না জানি না, এখন অবধি মানতে পারে না। এই পরিস্থিতিতে আসিম মুনির করেছেন কি, কাশ্মীরের এই শান্তির যে পরিবেশ সেটাকে ধ্বংস করতে তিনি প্রক্সি যুদ্ধের মাধ্যমে তিনি এগিয়ে চলতে চেয়েছেন, মানে নন স্টেট অ্যাক্টরদেরকে দিয়ে, সন্ত্রাসীদেরকে দিয়ে। সরাসরি পহেলগাঁও হামলায় সম্পৃক্ত তিনি হয়েছেন। পাকিস্তান বুঝেছে যে সন্ত্রাসবাদ ভুলে কাশ্মীর উন্নয়নের পথে চলে গেলে সেটা পাকিস্তানের পরাজয়। তাই পহেলগাঁও হামলা পাকিস্তানি সন্ত্রাসবাদী গোষ্ঠীদের দিয়ে, সামরিক প্রতিষ্ঠানের দিয়ে এটা করানো হয়েছে এবং পাকিস্তানের আর্মি যে হেরে যাচ্ছে দিনকে দিন, এটা তারই একটা লক্ষণ। 15ই এপ্রিল মাদ্রাসার ছাত্র আসিম মুনির তার পড়াশুনো মাদ্রাসায়, তিনি পাকিস্তানিদের দ্বিজাতি তত্ত্বকে সমর্থন করার আহ্বান জানিয়ে একটি বক্তৃতা দেন। কবে? 15ই এপ্রিল। এবং দাবি করেন যে কাশ্মীর আমাদের জুগুলার ভেন, ঘাড়ের শিরা, যেখান দিয়ে সমস্ত রক্ত, এখান থেকে অক্সিজেনটা মস্তিষ্কে দেওয়ার পর অক্সিজেন ছাড়া যে রক্ত সেটাকে নিয়ে হার্টে পৌঁছে দেয়। তো এইটা হচ্ছে, তিনি বলেছেন এটি হচ্ছে আমাদের জুগুলার ভেন, আমাদের বেঁচে থাকা। আমরা তাই কাশ্মীরকে ভুলবো না এবং আমরা কাশ্মীরিদের সমর্থন করে যাব তাদের লড়াইতে, কাশ্মীরকে বিচ্ছিন্ন করার জন্য ভারত থেকে। 18ই এপ্রিল লস্কর-ই তৈবা তাদের কমান্ডার সৈফুল্লাহ মুসা, তিনি পাক অধিকৃত কাশ্মীরের শহর রাওয়ালকোটে একটা সমাবেশে ঘোষণা করেন যে নয়াদিল্লি কাশ্মীরে জনসংখ্যার পরিবর্তন ঘটাতে চায়, অর্থাৎ হিন্দুদেরকে এনে বসাতে চায়। সেই জন্যে জিহাদ চলতে থাকবে, বন্দুকের নল ওঠানোই থাকবে, উদ্যত থাকবে এবং কাশ্মীরে শিরশ্ছেদ করা সেইটাও অব্যাহত থাকবে। 2019 সালে 370 ও 335 ধারা বাতিল হয়েছিল। সেই সময় পাক অধিকৃত কাশ্মীরের যিনি প্রধানমন্ত্রী তিনি চেয়েছিলেন এর প্রতিবাদে পাকিস্তান যুদ্ধে নামুক। সেনাপ্রধান তখন ছিলেন জেনারেল বাজওয়া, আসিম মুনির নন। আসিম মুনির 2022 সাল অবধি বাজওয়া ছিলেন। তিনি বলেছিলেন যুদ্ধে নেমে ভারতকে হারানো অসম্ভব। এই ভারত পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে গেছে সব দিকে, সুতরাং এখন যদি ভারতের সঙ্গে যুদ্ধ নামা হয় সেটা হবে একটা আত্মহত্যা। জেনারেল বাজওয়ার ওই দৃঢ় বিরোধিতায়
যুদ্ধ হয়নি। কিন্তু কাশ্মীর নিয়ে যুদ্ধে নামতে চাইলে পাকিস্তানের পক্ষে 370 ও 35 ধারা, এমনকি 2022-এর পর তো প্রায় 3 বছর হতে গেল আসিম মুনির রয়েছেন তার পদে, প্রায় 2.5 বছর হয়ে গেল, এতদিন তিনি করেননি। কারণ তিনি ভাবছিলেন যে পাকিস্তানে কাশ্মীরে ভারতের 370 ধারা বাতিল ইত্যাদি করার ফলে যেটা হয়েছে ওটা শেষ অবধি টিকবে না। এবং দ্বিতীয়ত আর একটা জিনিস, সেটা হচ্ছে পাকিস্তানের ভেতরে ওই যে বালুচিস্তান, খাইবার পাখতুনরা, তারা যে সমস্ত চতুর্দিকে যে পাকিস্তানের বিরুদ্ধে এখন বিদ্রোহে নেমেছে, বালুচিস্তান বেরিয়ে যাবে পাকিস্তান থেকে খুব শিগগির। তো এর জন্যে দেশের মানুষ যখন সেনাবাহিনীকে গালাগাল দিচ্ছে, সরকারকে গালাগাল দিচ্ছে, তখন তাদের দৃষ্টি ফেরাবার জন্যে, ঘোরাবার জন্যেই এই জিনিসটা করেছেন উনি কাশ্মীরে। 370 ধারা বাতিলের পর উপত্যকার বাসিন্দারা, তাদের কি অবস্থা? তারা কিন্তু সন্ত্রাসবাদের ছায়া থেকে বেরিয়ে এসেছেন এবং বৃহত্তর ভারতীয় জাতি, ভারতীয় স্বাদেশিকতা বোধ, ভারতীয় সংস্কৃতির সঙ্গে তারা কিন্তু সমন্বিত হচ্ছেন ক্রমশ। সন্ত্রাসবাদী ঘটনা ও স্থানীয় মানুষদের সন্ত্রাসবাদী হিসেবে আগে নিয়োগ করত পাকিস্তান, টাকা ছড়াতো, এখন সেটা পাচ্ছে না। স্থানীয় সন্ত্রাসীরা ক্রমশই কমে যাচ্ছে, তাদেরকে নিয়োগ দিতে পারছে না। 2021 সালে 120 থেকে 20 ছিল লোকাল সন্ত্রাসবাদী, আজকে সেই সংখ্যাটা নেমে এসেছে 2024 সালে মাত্র 7 জনে। কাশ্মীরে পূর্ববর্তী সময়ের তুলনায় এই ঘটনা কিন্তু ভীষণভাবে কমেছে, এই সংখ্যা। ভারতের যারা কাশ্মীরিদের মধ্যেকার এই পরিবর্তন দেখতে পান না এবং যারা বলেন এর আগেও ছিল কাশ্মীরের এরা মুসলমানরা তারা পাকিস্তানের পক্ষে, এখনও তাই আছেন, একথা যারা বলেন তারা ঠিক কথা একদমই বলেন না। কাশ্মীরিদের পরিবর্তন কিন্তু খুবই দৃশ্যমান। সন্ত্রাসী হিসেবে স্থানীয় নিয়োগ ক্রমশই কমে আসছে, কঠোর নিরাপত্তা বলা, এবং কাশ্মীরের মানুষ এখন বুঝতে পেরেছে যে শান্তিতে থাকলে স্বস্তিতে থাকার কি আরাম, সেটা বুঝেছেন। তারা কেন সন্ত্রাসবাদের মধ্যে থাকবেন? 2024 সালে দেখুন জম্মু ও কাশ্মীরে নিশ্চিত 68 জন সন্ত্রাসবাদী হত্যা করা হয়েছিল, আমাদের সিকিউরিটি ফোর্স হত্যা করেছিল। তাদের মধ্যে 42 জন ছিল বিদেশি, 42 জন বিদেশি। এবং তাদের কাছে সাধারণত পাকিস্তানি সেনাবাহিনীরা যেসব অস্ত্র ব্যবহার করে, M4 কার্বাইন, অ্যাসল্ট রাইফেল, নাইট ভিশন গগলস, এসব কিছু তাদের মধ্যে পাওয়া গিয়েছিল। এবং তারা এখন করেছে কি, তারা শহরাঞ্চলে তারা এখন করে কি, অনেক সময় এই সমস্ত সহায়তাগুলো ঠিকমতো পায় না বলে, আবার যখন ঠিকমতো পায়, কারণ পাকিস্তানের তখন ভাড়ে মা ভবানী, অনেক সময় কিছু পায় না, এর জন্য তারা করে কি, এখন জঙ্গল বেছে নিয়েছে লড়াইয়ের জন্যে। জঙ্গল থেকে আসে, একটা লড়াই করে, তারপর আবার জঙ্গলে ঢুকে যায়, যেমনটা এবারও হয়েছে। 2020 সালে দেখুন সন্ত্রাসবাদীরা উপত্যকা থেকে সরে এসে পীর পাঞ্জাল যে পর্বতমালা এবং জম্মুর দক্ষিণে লড়াই করতে বাধ্য হতো। গেরিলা কৌশল অবলম্বন করে তারা নিরাপত্তা বাহিনীকে আক্রমণ করত এবং পরবর্তী সময়ে পাহাড়ি এলাকায় ঘন জঙ্গলে ফিরে গিয়ে পরবর্তী আক্রমণের অপেক্ষা করতে থাকে, কবে তাদের উপরে আসে সেই আক্রমণের সমস্ত ঠিকানা সব কিছু। গত 3 বছরে পর্যটনের উত্থানের পাশাপাশি 2019 সাল থেকে জম্মু ও কাশ্মীরের অর্থনৈতিক উন্নতি অব্যাহত থেকেছে। এখন জম্মু ও কাশ্মীরের অর্থনৈতিক উন্নতির অগ্রগতির হার জানেন, প্রবৃদ্ধির হার 7.8%, যা ভারতের দেশের জাতীয় গড়ের থেকেও ওপরে। জাতীয় গড় হচ্ছে 7.77, কাশ্মীরের 7.8। এই প্রবৃদ্ধিতে পর্যটন খাতের ব্যাপক অবদান রয়েছে, সেই জন্য পর্যটকদের যাতে ভয় দেখানো যায় সেই চেষ্টা করেছে পাকিস্তান। দ্য হোমস্টে প্রজেক্টের মতো সরকারি উদ্যোগের মাধ্যমে বাড়িতে পর্যটকদের রেখে দেয়া ইত্যাদি হাজার হাজার স্থানীয় যুবকের কর্মসংস্থান হচ্ছে সেখানে। রাষ্ট্রপুঞ্জের স্থিতিশীল উন্নয়ন লক্ষ্যমাত্রার অধীনে এই প্রকল্পের প্রতিটি ইউনিটই বিশেষ সহায়তা পায়। কাশ্মীর পাকিস্তানি সেনাবাহিনী ও তার সরকারের জন্য ধারাবাহিকভাবে একটি গুরুত্বপূর্ণ আখ্যান থেকেছে এবং রাজনৈতিক কৌশল হিসেবে কাজ করেছে, যা কঠোরভাবে দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা, অর্থনৈতিক সমস্যা থেকে মনোযোগ সরিয়ে দিতে সাহায্য করেছে। গত 4 বছর ধরে পাকিস্তানের অর্থনীতিতে মন্দা,
দেশটির ওপর সেনাবাহিনীর নিয়ন্ত্রণ বর্তমানে তেহরিকে তালিবান, বেলুচিস্তান লিবারেশন আর্মি এবং বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট এদের দ্বারা প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছে। আফগানিস্তানে তালিবান ক্ষমতা গ্রহণ করার পর থেকে টিটিপি তাদের আক্রমণে তেহরিক তালিবান পাকিস্তান তাদের আক্রমণের পরিমাণ বৃদ্ধি করেছে। তালিবানি শাসনের প্রথম 21 মাসে পাকিস্তানের সন্ত্রাসবাদী হামলা বৃদ্ধি পেয়েছে। খাইবার পাখতুনখোয়া উদ্বেগজনকভাবে এই হামলা 279.8% বৃদ্ধি পেয়েছে। 2021 সালে 572টি ঘটনা ছিল, সেটা বেড়ে কোথায় এটা বলছে খাইবার পাখতুনখোয়া, সেখান থেকে এখন হয়েছে 2024 সালে 2173টি ঘটনা। একইভাবে বিএলএ বেলুচিস্তান লিবারেশন আর্মি এবং বিএলএফও বিভিন্ন ফ্রন্ট পাকিস্তানি প্রতিষ্ঠান বিশেষ করে তার সামরিক বাহিনীর মধ্যে নিজেদের আক্রমণ তীব্রতর করেছে। দেখেছেন কিছুদিন আগেই একটা পুরো ট্রেনকে তারা দখল করে নিয়েছিল বালুচিস্তানের তাদের আর্মি, বালুচিস্তানের যে বিদ্রোহীরা, মজিদ বাহিনী। কাশ্মীর উপত্যকার পরিবর্তিত পরিস্থিতি, অর্থনৈতিক রূপান্তর, শান্তিপূর্ণ পরিবেশ, পর্যটনের ক্রমবর্ধমান বিকাশ ও স্থানীয় ধারণার পরিবর্তনের বৈশিষ্ট্যের প্রেক্ষিতে পাকিস্তান মূলত ভার্চুয়াল সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর মাধ্যমে এতদিন উস্কে দেওয়ার কাজ করেছিল, কিন্তু তাতে খুব একটা কাজ করতে পারেনি বলে এখন ভার্চুয়াল নয়, সরাসরি প্রত্যক্ষভাবে নেমে এসেছে। 2023 সালে এর মধ্যে দেখুন এই ভার্চুয়ালি আগে খুব করতো। 2023 সালে 89টা পোস্টের বিরুদ্ধে ভারতের থেকে মানে কাশ্মীর প্রশাসনের তরফ থেকে করা হয়, রিপোর্ট করা হয়। এই রিপোর্ট করার ঘটনা 2019 সালের পর থেকে এখন এটা বেড়েছে প্রচণ্ডভাবে, এটা 4000 হয়ে গেছে এখন এই সংখ্যা। এর ফলে কাশ্মীরের সাধারণ মানুষের মধ্যে শান্তির যে বাতাবরণ সেটা ক্রমশই বৃদ্ধি পাচ্ছিল এবং এই বৃদ্ধি পাওয়ার জন্যই এটা সহ্য করতে পারছে না পাকিস্তান। মনে যে কোনোভাবেই পাকিস্তানে কাশ্মীরে আগুন জ্বালাতে হবে এবং শুধু কাশ্মীরে আগুন জ্বালানো নয়, সারা ভারতে আগুন জ্বালাবার একটা পরিকল্পনা। এখানেও ধর্মের ভিত্তিতে এবং এই একটা এরা করলো না, যারা এসে বলেছে সবাইকে দাঁড় করে দিয়েছে, তাদের ধর্ম জিজ্ঞেস করেছে, কলমা পড়তে বলেছে, কলমা যখন পড়তে পারেনি তখন বলেছে যে দেখি কলমা পড়ার পরেও যারা কলমা পড়তে পারেনি তাদের তো সাথে সাথে গুলি করে দিয়েছে, কিন্তু যারা কলমা পড়তে পেরেছে তাদেরকেও আবার অনেক সময় তাদেরকেও দেখেছে যে তাদের পোশাক খুলে তাদের দেখেছে যে তাদের সুন্নত হয়েছে কিনা। তো এই সবগুলো করেছে, এই প্রচেষ্টা করছে একটাই কারণে, সেটা হচ্ছে যাতে ভারতে ধর্মীয় অশান্তি বাদে, কাশ্মীরে ধর্মীয় অশান্তি বাদে কাশ্মীরের অগ্রগতি যাতে ব্যাহত হয়, এছাড়া কোনো রাস্তা নেই পাকিস্তানের কাছে। পাকিস্তানের বাঁচার কোনো পথ নেই। আজকে ভারত যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়তে পারে, যে কোনো মুহূর্তে। এবং 3 তারিখ থেকে 10 তারিখ, আমি গতকাল একটি এপিসোড করেছিলাম, সেখানে বলেছিলাম আজ রাতেই কি ঝাঁপাচ্ছে ভারত। আসলে আমার কাছে খবরটা যেটা আমরা সাধারণভাবে পাচ্ছি সেটা হচ্ছে বিভিন্ন সূত্র থেকে এবং অসমর্থিত সূত্র বটেই। তারা আমাদেরকে বলেছিল যে 3রা মে থেকে 10 মে, এই এক শনিবার থেকে পরের শনিবার, সামনের শনিবার, এর মধ্যেই ভারত ঝাঁপিয়ে পড়বে। তো সেই জন্যই আমরা বলেছিলাম, গতকাল থেকেও বলেছিলাম যে এই ব্যাপারটা আজ রাতেই কি ঝাঁপাচ্ছে, কিন্তু ঝাঁপাচ্ছে যে ঠিকই, সেটা একটা ঘটনা। এখানটায় আর একটা কথা বলিনি যে কাশ্মীরের এই যে সন্ত্রাসী হামলা হলো, পাকিস্তান এখানে যতই চেষ্টা করুক, এখানে একটা জিনিস দেখুন, এই সন্ত্রাসী হামলায় একজন মারা গেছে, তিনি হচ্ছেন কিন্তু ওখানকারই মানুষ, এবং তিনি ধর্মে মুসলমান। তিনি হচ্ছেন একটি টাট্টু ঘোড়ার চালক। যখন এইভাবে খুন করছে ওরা, উনি নিজের জীবনের মায়া করেননি, নিজের জীবনের মায়া ছেড়ে দিয়ে জীবন বিপন্ন করে তিনি একজনের হাত থেকে কেড়ে নিতে গিয়েছিলেন তার রাইফেল, কেড়ে তাকে মারতে যাবেন, সেইটাই উদ্দেশ্য, এবং ওদেরকে মারবেন। এইভাবে তিনি এই চিন্তা করে তিনি এগিয়েছিলেন, কিন্তু সাথে সাথেই সন্ত্রাসীদের গুলিতে
তিনি মারা যান। আচ্ছা, যারা বলছেন আজকে যে পাকিস্তান এখানকার কাশ্মীরের মানুষ তারা এখনই সেই ধর্মেই তারা রয়েছে, তারা পাকিস্তানেই রয়েছে, তারা কি এই ঘটনাটা দেখতে পান না? তারা কি এটা দেখতে পান না? পাননি তারা? সুতরাং দয়া করে এই সময় কাশ্মীর, নরেন্দ্র মোদী, অমিত শাহের সরকার কাশ্মীর নিয়ে অনেক বড় ডিসিশন নিয়েছেন, যে ডিসিশন ভারতের কোনো সরকার আজ অবধি নিতে পারেননি। এবং এটা মানতেই হবে, 370 ধারা বাতিলের পর, 35 ধারা বাতিলের পর কাশ্মীরকে দেশের মধ্যে যুক্ত করার, কাশ্মীরের মানুষকে যুক্ত করার ব্যাপারে তারা অনেক এগিয়ে গেছেন। সার্থক একটা এই ধরনের ঘটনা তাকে হাইলাইট করে, তার সমালোচনা করে আমাদের কাশ্মীরের মানুষকেও অপমান করবেন না কেউ। এবং নরেন্দ্র মোদীর সরকার যে কাজ করেছেন এই বাতিল করে, এবং তারপর থেকে তার প্রশংসা করতেও ভুলবেন না। কাশ্মীর এগিয়ে চলবে, পৃথিবীর ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে, সেই ভূস্বর্গ কাশ্মীর আবার তৈরি হবে, কিন্তু সেই তৈরিটা হবে একদিকে যেমন কড়াকড়ি থাকবে, পাহারা থাকবে, তেমনি ভালোবাসাও থাকবে। এই দুয়ে মিলে কাশ্মীর কিন্তু এগিয়ে যাবে, কাশ্মীর সত্যিই ভূস্বর্গ হয়ে উঠবে। আমরা সেই অপেক্ষায় আছি। এখনকার মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।